তো আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং তোমরা পড়াশোনার সাথে জড়িত আছো। এবং এর আগের দিনে যাদের আমরা যখন প্র্যাকটিস করাচ্ছিলাম ফার্স্ট ইউনিট থেকে, সেই জায়গা থেকে তোমাদের সমস্যাগুলো হচ্ছিল, বা অনেকে হয়তো যারা নতুন অ্যাডমিশন নিয়েছো বা এনরোল হয়েছো, তারপরে যারা হয়তো এমসিকিউ গুলো পেরে উঠছিলে না বা পারছিলে না, তারা হয়তো তাদের সেই সমস্যাটা দূর করার জন্য আমার ক্লাসগুলো, আমার যেগুলো আমি ভিডিও প্রোভাইড করা আছে সেগুলো তোমরা আগে রীতিমতো দেখেছো এবং তারপরে সেগুলো পড়াশোনা কন্টিনিউ করেছো। যারা নতুন আছো তাদেরকে ওয়েলকাম এলিট একাডেমির সাথে জোড়ার জন্য। আশা করছি তোমরা যে আশা বা যে ভরসা বা যে বিশ্বাসটা নিয়ে আমাদের সাথে এসেছিলে, সেটা তোমাদের কিছুদিন ক্লাস করার পরেই তোমরা বুঝতে পারবে যে তোমরা সেই জিনিসগুলো পাচ্ছ। তোমাদের বলবো ধরে ধরে, যেহেতু তোমরা নতুন চলে এসেছো, কালকে তো তোমাদের স্যার একটা রোড ম্যাপ বলে দিয়েছে কিভাবে তোমরা সেটাকে কভার করবে। তারপরেও বলছি, আজকে যেহেতু তোমাদের নতুন ইউনিট আমি শুরু করছি এবং এটাই হচ্ছে আমাদের লাস্ট ইউনিট, যারা নতুন আছো তাদের উদ্দেশ্যে বলে দিই, আমাদের ফার্স্ট ইউনিট, থার্ড ইউনিট, ফোর্থ ইউনিট আমরা শেষ করে ফেলেছি। হ্যাঁ, একদম ঠিক শুনছো, শেষ করে ফেলেছি। ইভেন অনেক টিচার তোমাদের হয়তো আমাদের এখানে কভার করে দিয়েছে। আজ আমরা যেটা শুরু করব সেটা আমাদের সেকেন্ড ইউনিট, যেটা দেখতে পাচ্ছ গ্রেট এডুকেটরস, অর্থাৎ মহান শিক্ষাবিদগণ। কি ভাবছো এত? হাতে আর 3 মাস সময়, আর ঠিক তারপরেই তোমাদের ফাইনাল এইচএস এর পরীক্ষা। এখনই যদি শুরু না করে তাহলে পস্তাতে হবে, কারণ থার্ড সেমিস্টারে সেই সুযোগ আছে যেখানে তুমি 40-এ 40 পেতে পারো। কেন পেতে পারো? কারণ এইখানে তোমাদের এমসিকিউ কোশ্চেন থাকছে, যেখানে তুমি ফুল মার্কস পেতে পারো। এবং ফোর্থ সেমিস্টারে তোমরা প্রত্যেকে জানো যে যেহেতু সেখানে লিখিত উত্তর লিখতে হবে, সেখানে ডেসক্রিপটিভ অ্যান্সার লিখতে হবে, তাহলে সেখানে গিয়ে তোমাদের নম্বর কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর ঠিক সেই কারণেই যদি তোমরা থার্ড সেমিস্টারটা একটু খেটে ভালো নম্বর করতে পারো, ফোর্থ সেমিস্টারে সামান্যতম একটু নম্বর কমলেও কোনো অসুবিধা হবে না, তোমাদের বরং মেকআপ হয়ে যাবে। এবার ভাবছো এই এত বড় সিলেবাস কিভাবে 3 মাসের মধ্যে তোমরা শেষ করবে? চিন্তা নেই, আমরা তো আছি। আমাদের এলিট একাডেমি তোমাদের জন্য স্পেশাল ইনিশিয়েটিভ নিয়েছে। আমাদের এলিট একাডেমিতে তোমাদের জন্য রেকর্ডেড ক্লাস তো থাকছে, তার পাশাপাশি যারা এখন থেকে পড়াশোনাটাকে শুরু করতে চাইছো তাদের জন্য লাইভ ডাউট ক্লিয়ারেন্স সেশন থাকছে। তার সঙ্গে প্রতিটি চ্যাপ্টারের এমসিকিউ ভিত্তিক নোটসপত্র, তার পাশাপাশি থাকছে তোমাদের প্রতিটা চ্যাপ্টারের 150 থেকে 200 এমসিকিউ, যেন তোমাদের প্র্যাকটিসটা আরো যেন সহজ হয়ে যায়। তার সঙ্গে প্রতি সপ্তাহে আমাদের এলিট একাডেমির টিচাররা লাইভ মক টেস্ট নিচ্ছেন এবং তার পাশাপাশি তার সলিউশন নিয়েও কিন্তু আলোচনা করে দিচ্ছে। তাই আর একটি দিনও সময় নষ্ট না করে ক্লাস 12 আর্টসের বিদ্যার্থী ব্যাচ আমাদের এলিট একাডেমিতে জয়েন করে নাও। মাত্র 399 টাকায় তোমরা পুরো কোর্সটা পেয়ে যাচ্ছ। এবং এখানে আমরা 10টা সাবজেক্ট তোমাদের অফার করছি। 10 সাবজেক্ট কি? বাংলা, ইংরেজি, দর্শন, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, সংস্কৃত, অ্যারাবিক, ইএনভিএস। সুতরাং ব্যাচটি জয়েন করো এবং লাইভ ক্লাস এবং এমসিকিউ প্র্যাকটিস করতে থাকো। তো দেখো, আমাদের সিলেবাসে প্রথমে যিনি আছেন তিনি হচ্ছেন আমাদের কবিগুরু, অর্থাৎ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে গ্রেট এডুকেটর বলা হয়। আমরা তো জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর একজন ভালো কবি, তার পাশাপাশি তিনি অনেক কিছু লেখালেখি করেছেন। তো আমাদের শিক্ষাক্ষেত্রে তার অবদানটা কি, এবার অবদান কি সেটা আমরা জানবো। এখান থেকে একটা জিনিস জেনে রাখো, ওকে ওকে, বলছি এখানে একটা জিনিস রাখো, এখানে শুধুমাত্র মেন যেটা মনে রাখতে হবে, তোমাদের মাথায় রাখতে হবে, মুখস্থ করতে হবে। এখানে কনসেপ্ট ক্লিয়ারের কোনো কিচ্ছু ব্যাপার নেই, একদম শুধু মাথায় রাখতে হবে। ওকে, শুরু করা যাক। আশা করি তোমরা এখন গল্প হয়ে গেছে, এবার আমরা শুরু করব। প্রথম যেটা কোশ্চেন হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কত সালে? রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হচ্ছে 1861 সালের 7ই মে। তোমাকে প্রথমত এই জিনিসগুলো, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, গান্ধীজি, জে জ্যাক রুসো, জ্যাক ডলার্স, এগুলো যতগুলো আছে তাদের জন্ম সালগুলো মনে রাখবে। হয়তো বা তোমাদের দিয়ে দিতে পারে যে কে আগে, মানে সিকোয়েন্স অনুযায়ী জন্ম সালগুলো অনুযায়ী সাজাও, তখন কিন্তু তোমাকে এটা মাথায় রাখতে হবে। চলো তারপরে তারপরে এই দেখো, এখান থেকে যেগুলো যেগুলো আমি দিচ্ছি তোমার খুব ইম্পর্টেন্ট। 1901 সালে শান্তিনিকেতন আশ্রম খুলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কত সালে শান্তিনিকেতন খুলেছিলেন? 1901 সালে। 1981 সালে সেটা বিশ্বভারতী নামে পরিচিত হয়। তাহলে প্রথমে শান্তিনিকেতনটা কিন্তু বিশ্বভারতী ছিল না, প্রথমে কি ছিল? বিশ্বভারতীতে প্রথম থেকেই ছিল না, প্রথমে সেটা শান্তিনিকেতন একটা আশ্রম ছিল, যেটা পরবর্তীকালে 1921 সালে বিশ্বভারতী হয়ে গেল। তাহলে এখান থেকে তোমরা 3টে জিনিস পেয়ে যাচ্ছ, এই 3টে কোশ্চেন আসতেই পারে। ওকে, তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো শিক্ষা কি? এবার এই জায়গাতে জেনে রাখো, যদি তোমাদের জিজ্ঞেস করে যে অ্যাকর্ডিং টু রবীন্দ্রনাথ ঠাকুর হোয়াট ইজ এডুকেশন,
তার মধ্যে শিক্ষাটা কি? সেই শিক্ষাই হলো প্রকৃত শিক্ষা, যা কেবলমাত্র তথ্য পরিবেশন করে না, যা বিশ্ব সত্তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের জীবন করে তোলে। মুদ্রা কথা এখানে জেনে রাখো, ওভারভিউ যেটা বলতে চাইছি, রবীন্দ্রনাথ ঠাকুর মেন বক্তব্য যে তুমি যেটা বই পড়ে শিখছো তারপরে কিছু জ্ঞান অর্জন করছো, শুধু সেটা না, সেটার পাশাপাশি তুমি পারিপার্শ্বিক পরিবেশকে জানছো এবং তুমি বিশ্ব সত্তার সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনকে গড়ে তুলছো, প্রাকৃতিক পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিচ্ছ এবং তারপরে তুমি এগিয়ে চলছো, প্রকৃতিকে জানছো, সৌন্দর্য অনুভব করছো। সেটাই হচ্ছে শিক্ষা। শিক্ষা শুধুমাত্র সেটা না যে কটা জিনিস আমি মুখস্থ করালাম তুমি সেটা মুখস্থ করে নিলে, সেটা। তারপরে এই কোশ্চেনটা খুব ঘুরে ফিরে আছে যে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন? তা তো 1913 সালে। এবার এই জায়গাতে আমি তোমাদের একটা কোশ্চেন করব যে ইনি কিসের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? তিনি কিসের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? জুই সুলতানা তোমার কি কোশ্চেন করেছে আমি বুঝে উঠতে পারিনি, পরে তুমি আবার যখন ক্লাসটা কমপ্লিট হয়ে যাবে তারপরে করবে। বাকি যারা আছো তাদের উদ্দেশ্যে একটাই কোশ্চেন যে তারা একটু বলবে যে 1913 সালে যে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, তো কিসের জন্য তিনি পেয়েছিলেন, কি কারণের জন্য নোবেল পুরস্কারটা পেয়েছিলেন তিনি? এখান থেকে কিচ্ছু নাই, যা যেগুলো জিনিস হাইলাইট করব সেগুলো তোমাকে মনে রাখতে হবে। গীতাঞ্জলি শিক্ষার, একদম গীতাঞ্জলি শিক্ষার জন্য, গীতাঞ্জলি শিক্ষার জন্য। গুড, এটা কিন্তু মনে রাখবে, সাহিত্য কর্মের জন্য না, একদম সাহিত্য কর্মে তো আছে, তুমি কিন্তু মনে রাখো যে গীতাঞ্জলি লেখার জন্য তিনি নোবেল পুরস্কারটা পেয়েছিলেন, এটা যেন মাথায় থাকে। রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শন এখানে একটি প্রধান ও অন্যান্য স্তম্ভ হলো বিশ্ববোধ, বিশ্ববোধ দর্শন। এবারে বিশ্ববোধ দর্শনটা কি? বিশ্ববোধ বলতে তুমি জগৎটাকে পুরোপুরি ভাবে দেখো, প্রত্যেকটা বিশ্বের সাথে নিজেকে ইন্টারঅ্যাক্ট করে রাখো, আন্তর্জাতিকতা বোধ নিয়ে এসো। তার দর্শন শুধুমাত্র প্র্যাকটিসিজমে ছিল না, দেশাত্মক বোধের বাইরেও দেশাত্মক বোধ প্লাস বিশ্বর সাথে কানেক্ট করা, বিশ্ববোধ, সবাইকে নিয়ে চলার কথা বলেছিল, সকল বিষয়কে একত্রিত করে চলার কথা ছিল, এটার জন্য তিনি বিশ্বাসী ছিলেন। তাই রবীন্দ্রনাথ ঠাকুর দর্শন, কোন দর্শনে মূলত বিশ্বাসী ছিলেন? সে প্রকৃতিবাদীতেও বিশ্বাসী ছিলেন, তিনি ভাববাদীতেও বিশ্বাসী ছিলেন। যদি বিশ্ববোধ থাকে, বিশ্ববোধ, ঠিক আছে? এখান থেকে এটা খুব ইম্পর্টেন্ট, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, আর এটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে মূলত এই তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? চলো নেক্সট স্লাইডে যাওয়া যাক। এবার রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন, রবীন্দ্রনাথ কোন দর্শনে বিশ্বাসী ছিলেন? প্রকৃতিবাদী দর্শন, ভাববাদী দর্শন, আধ্যাত্মিক ও বেদান্ত। আধ্যাত্মিক বলতে স্পিরিচুয়ালিজম, আর বেদান্ত। এবার এখানে একটু একটু আলোচনা করে দেওয়া যাক, আমি এটা ইংরেজি না লিখলেও হবে, তোমাদের জাস্ট বুঝিয়ে দিলেই হলো। এটা ন্যাচারালিজম, আচ্ছা তোমরা পড়েছো ফার্স্ট সেমে, মেবি ফার্স্ট সেমে না সেকেন্ড সেমে তোমরা পড়েছো গো দর্শনটা এডুকেশনে? রবীন্দ্রনাথ ঠাকুর বিষয়ে অনেকটাই জানা আছে, অবশ্যই তোমরা অনেক ছোট থেকেই পড়ে আসছি, আমরা সকলেই আমরা জানি। দেখো প্রকৃতিবাদী দর্শনের মেন কথা কি জেনে রাখো। রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতিবাদী দর্শনে বিশ্বাসী ছিলেন, তিনি ভাববাদী দর্শনে বিশ্বাসী ছিলেন, তিনি আধ্যাত্মিক ও বেদান্তবাদীও ছিলেন। এবার প্রকৃতিবাদীটা কি? প্রকৃতিবাদীদের মেন গল্প হচ্ছে তোমরা প্রকৃতিতে ফিরে যাও, অর্থাৎ প্রকৃতি হচ্ছে আসল স্রষ্টা, প্রকৃতি থেকে আমাদের শিখতে হবে, আমরা যা কিছু শিখবো প্রকৃতি থেকে শিখবো, আমাদেরকে পুরো মুক্তভাবে ছেড়ে দিতে হবে, আমরা প্রকৃতির সাথে পঞ্চ ইন্দ্রিয়ের ইন্টারঅ্যাক্ট করব এবং নিজে এক্সপিরিয়েন্সের মাধ্যমে শিখবো, সেটা হচ্ছে প্রকৃতিবাদীর কথা, ন্যাচারালিজম, যেটা তোমরা পড়েছো এর আগের ক্লাসে, এর আগের সেমিস্টারে। সেকেন্ড আছে ভাববাদী। ভাববাদীদের মধ্যে কি তিনি ভাববাদীতেও বিশ্বাস ছিলেন, তিনি ঈশ্বর আধ্যাত্মিক সত্তাতেও মানতেন, তিনি ভাবনাটাকে গুরুত্ব দিয়েছেন, যে তিনি শুধুমাত্র প্রকৃতির ওপর বেশি প্রায়োরিটি দিয়েছেন আর ভাববাদকে তিনি নেগলেক্ট করেছেন, তিনি ঈশ্বরকে মানতে চাননি, ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করেন তা কিন্তু না, তিনি সেটাকেও মেনেছেন এবং সেটাকেও স্বীকার করেছেন। ওকে, তারপরে কি আছে আধ্যাত্মিক, এটা স্পিরিচুয়ালিজম, ঈশ্বরে বিশ্বাসী ছিলেন। আর তার চাইতে যেটা আর একটা জিনিস বেদান্তবাদী, তিনি ব্যাক টু বেদ, তিনি বেদকে অনুসরণ করার কথা বলেছেন, বেদকে অনুসরণ করে চলার কথা বলেছেন।
তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর মূলত যদি হাইলি জোর থাকে যে সব চাইতে বেশি তিনি কিসে জোর দিয়েছিলেন, প্রকৃতির উপরে। প্রকৃতিবাদী কিন্তু এক্সট্রিম পর্যায়ে প্রকৃতিবাদী ছিলেন, কিন্তু উনি প্রকৃতিবাদী হওয়ার পরে তিনি যে ঈশ্বরকে স্বীকার করেননি তা না, ঈশ্বরকেও স্বীকার করেছেন। তিনি বেদকেও মেনেছেন, বেদও পড়েছেন, বেদের কথা অস্বীকার করেছেন এবং বেদকে অনুসরণ করেই তার যে শান্তিনিকেতনটা বলা চলে না সেটা স্থাপন করা হয়েছিল। যদি বলা চলে তাহলে তোমরা হয়তো শুনেছো গুরুকুল শিক্ষা ব্যবস্থার কথা। শান্তিনিকেতনের ফরম্যাটটা কিন্তু সেই গুরুকুল শিক্ষার মতোই, অর্থাৎ গুরু গৃহে সেখানে প্রকৃতির আলোয় একটা গাছের তলাতে গিয়ে পড়াশোনা করানো হতো। যেমন আগে আমরা ব্রাহ্মণ দর্শন বা বেদান্ত ফিলোসফি, ব্রাহ্মণ ফিলোসফিতে ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থাতে যদি আমরা জানতে পারি ব্রাহ্মণিজমে, ঠিক তেমনই সেই জিনিসটাকে তিনি বেদান্তটাকে, বেদকে ফলো করে সেই কথাটা বলেছেন। আর সেই স্পিরিচুয়ালিজমকে বিশ্বাস করে তিনি আধ্যাত্মিকতার কথা বলেছেন। তার পাশাপাশি তিনি প্রকৃতিকে বেশি প্রায়োরিটি দিয়েছেন। তিনি বলেছেন প্রকৃতি হচ্ছে আসল শিক্ষক, সেখান থেকে আমরা সবকিছু বেশি শিখতে পারি। একদম প্রকৃতি, ব্যাক টু নেচার, এটা তোমরা যে জ্যাক রুশোতেও পাবে, পড়বে। হ্যাঁ অন্তরা একদম ঠিকই বলেছো। তারপরে পাইল চৌধুরী, অন্তরা অনন্ত, আচ্ছা প্রকৃতি প্রেমী একদম অনন্ত, শুভম মন্ডল, শুভম মন্তব্য। ওকে, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর মূলত তিনটে দর্শনে কি কি পেলাম স্যার? প্রকৃতিবাদী, ভাববাদী, আধ্যাত্মিক প্লাস বেদান্ত। এই জায়গায় গন্ডগোল করবে না, কিন্তু হাইলি এক্সট্রিমলি তিনি কিসে ছিলেন? প্রকৃতিবাদীতে বিশ্বাসী ছিলেন। আমি স্যার পড়েছি গুরুকুলে, বাহ দেরি হয়ে চাপ নাই। নেক্সট দেখো রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন, এই দেখো আরো দিয়েছে। রুশের মতো ঠাকুরও একজন প্রকৃতিবাদী দর্শনে ছিলেন। রুশোর মতো আমি যেটা বললাম, যে যাক রুশো পরবর্তীকালে পড়বেন, সেখানেও পড়বেন। আমি ভালো আছি দিদিপ্রিয়া, তুমি ভালো আছো, এখন ক্লাসে মন দাও। একজন পরিপূর্ণ হিসাবে রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন প্রকৃতিবাদী দর্শনে ছিলেন, একজন প্রতিবাদী হিসাবে ছিলেন। বেদান্তভাষী হিসাবে তিনি কি বলছেন? বেদান্ত দর্শনের প্রতি বিশ্বাস, আই এম ব্রহ্মা, আমি হচ্ছি ব্রহ্মা। এবার আই এম ব্রহ্মা বেদান্তভাষী দর্শনে অদ্বৈত, বেদান্তের অনেকগুলো ভাগ আছে। এবার এখানে আই এম ব্রহ্মা বলতে কি বলছেন? যে আমার মধ্যে ঈশ্বর বিরাজমান। তিনি বলেন যে আমার মধ্যে, অর্থাৎ প্রত্যেকটা প্রাণী বা প্রত্যেকটা জীবের মধ্যে ঈশ্বর বিরাজ করেন, সেটা বেদান্ত ফিলোসফির কথা বলেছেন। ঠিক আছে, সেই জিনিসটাই বলেছে আই এম ব্রহ্মা। এবার প্রকৃতি হচ্ছে একজন মহান শিক্ষক, যেই কথাটা আমি বললাম, তিনি প্রকৃতিবাদী দর্শনের উপর বিলিভ করেছেন। আর পরিপূর্ণ প্রত্যেক ব্যক্তির আধ্যাত্মিক পরিপূর্ণ অর্জনের চেষ্টা করা উচিত, তাই তিনি ছিলেন ভাববাদী দার্শনিক। আধ্যাত্মিক বলতে কি বলেছি আমি? আধ্যাত্মিক বলতে কিন্তু ঈশ্বরকে বিশ্বাস করার কথা বলা হচ্ছে। ভাববাদী কি? তোমরা দেখো আইডিয়ালিজম, ন্যাচারালিজম, প্র্যাগম্যাটিজম তোমরা পড়েছো। বেদান্ত দর্শন, প্রকৃতি দর্শন তোমরা ফার্স্ট সেমিস্টারে পড়েছো। যাদের ফিলোসফি আছে তারা আরো ভালোভাবে পড়েছো, তাই অত ডিটেলস আমি এখানে যাচ্ছি না, কারণ এখানে আমাদের যেটা যেটা জানতে হবে সেটা। তিনি প্রকৃতিবাদী হিসাবে বলেছেন প্রকৃতি হচ্ছেন একজন মহান শিক্ষক। আমি যেটা কিছুক্ষণ আগে বললাম, বেদান্ত হিসাবে তিনি বলেন আই এম ব্রহ্মা, আমি হচ্ছি ব্রহ্মা। আর বেদান্ত ফিলোসফিতে কি? দ্বৈত, অদ্বৈত, শঙ্করাচার্য, রামানুজাচার্য, বেদান্ত অনেকগুলো ভাব আছে, কিন্তু মেন গল্পটা কি আছে? যে মানুষের মধ্যে ঈশ্বরের বিরাজমান, সেই জিনিসটাই তো বলেছে। তারপরে কি আছে? প্রত্যেক ব্যক্তির আধ্যাত্মিক পরিপূর্ণ অর্জনের চেষ্টা করেছে, যেটা হচ্ছে ভাববাদী আইডিয়ালিজম। ভাবকে অর্থাৎ আধ্যাত্মিকতা থেকে বিশ্বাস করেছে। আশা করি আমি বুঝতে পেরেছি। আধ্যাত্মিক, আফরিন সুলতানা, আধ্যাত্মিক মানে হচ্ছে যারা ঈশ্বর বা যে কোনো গডকে বিশ্বাস করে, যারা মনে করে যে এই পৃথিবী কেউ একজন সৃষ্টি করেছে এবং তাকে অনুসরণ করা, তাকে তার সাথে উপলব্ধি করাটাই হচ্ছে আমার আধ্যাত্মিক সত্তা পাওয়া, মোক্ষ লাভ করা। না, এটা বলেননি, তিনি বলেননি। কথাটাকে আমি জাস্ট উদাহরণের জন্য, আই এম ব্রহ্মা বলার জন্য এটাকে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, ব্লু কালার ভালো লাগছে, ওকে। না, উনি বলেননি গো এটা, আই এম ব্রহ্মা জাস্ট উদাহরণের জন্য, মানে যেটা তোমাদের এখানে একটা কি পয়েন্ট হিসাবে আমি ব্যবহার করতে চেয়েছি। মানে যেই জিনিসটা আমি আগে বললাম সেই জিনিসটা এখানে জাস্ট শর্ট করে কি পয়েন্টে। ওকে, এবার দেখো, এবার মেন হচ্ছে আমাদের জিনিস কি। দেখো রবীন্দ্রনাথ ঠাকুর অনেকগুলো কবিতা লিখেছেন, অনেক গল্প লিখেছেন, অনেক উপন্যাস লিখেছেন, অনেক কিছু, অনেক গানও লিখেছেন। এবার আমাদের শিক্ষার পার্সপেক্টিভে আমাদের কি জানতে হবে? তিনি মূলত তার ভাবনা চিন্তাটা শিক্ষার ক্ষেত্রে কিভাবে কার্যকারী হচ্ছে, তিনি সেটাকে কিভাবে কাজে লাগাচ্ছেন, সেটা আমাদের মূলত জানার বিষয়। তো সেখান থেকে এবার রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষার লক্ষ্য কি, এই জায়গায় আমার একটু এক্সপ্লেনেশনের দরকার আছে, যেখানে তোমার একটু শুধু বুঝতে হবে। কি বলেছে? নৈতিক ও আধ্যাত্মিক লক্ষ্য। এবার শিক্ষার লক্ষ্য কি? তিনি প্রথমেই বলেছেন যে শিক্ষা শুধুমাত্র সেটা নয় যেটা তুমি জ্ঞান অর্জন করছো, শিক্ষা হচ্ছে সেটা যেটা বিশ্ব সত্তার সঙ্গে তোমাকে সামঞ্জস্য রেখে এগোতে সাহায্য করছে। ঠিক কথা।
এবার এই জায়গাতে বলেছে নৈতিক ও আধ্যাত্মিক লক্ষ্য। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে শিক্ষার এমন লক্ষ্য হওয়া উচিত যেই শিক্ষাটা গ্রহণ করার পরে শিক্ষার্থীর মধ্যে নৈতিকতার বিকাশ ঘটবে। এবার নৈতিকতা বলতে কি বলতো, ভালো গুণাবলী। এবার এই ভালো গুণাবলীর মধ্যে কি কি পড়ছে, শ্রদ্ধা, সৎ পথে চলা, একে অপরকে সাহায্য করা, সহনশীলতা, অর্থাৎ মানুষের মধ্যে নৈতিকতার, তিনি অনৈতিক কার্যকলাপ করবে না, কোনো খারাপ একটা কাজে লিপ্ত থাকবে না। সেই রকম আমাকে শিক্ষাটা এমন ভাবে দিতে হবে যেই শিক্ষাটা গ্রহণ করার পরে শিক্ষার্থীদের মধ্যে একটা নৈতিক বিকাশ ঘটে এবং তিনি সমাজে সুস্থভাবে চলতে পারেন। তার পাশাপাশি আধ্যাত্মিক লক্ষ্য, তিনি যেন ঈশ্বরকে উপলব্ধি করতে পারেন, তিনি যেন একটা তার মধ্যে আধ্যাত্মিক সত্তার বিকাশ করতে পারে, তিনি নিজেকে যেন নিজে একটা এই বন্ডেজ বা বাধা যে বদ্ধ পরিবেশ আছে সেটা থেকে বেরিয়ে সে নিজেত্ব থেকে বেরিয়ে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কে জানতে আগ্রহী হবেন। সেই জিনিসটাই বলা হচ্ছে নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা। তারপরে কি আছে, সামাজিক গুণের বিকাশ। ও রবীন্দ্রনাথ ঠাকুরের আমি কি বললাম, বিশ্ববোধ দর্শনে বিশ্বাসী। বিশ্ববোধ, বিশ্বকে তিনি একত্রিত করে নিয়ে চলতে চেয়েছেন, তিনি আন্তর্জাতিকতা বোধে বিশ্বাসী ছিলেন। এবং সামাজিক গুণের বিকাশ বলতে শিক্ষার্থীর মধ্যে, শিক্ষা ব্যবস্থার মধ্যে এমন কিছু শিক্ষা দিতে হবে যার দ্বারা শিক্ষার্থীর মধ্যে সামাজিক গুণাবলীর বিকাশ ঘটে। সামাজিক গুণাবলী বলতে সহনশীলতা। এটা কিভাবে হবে, একটা মানুষের সাথে অপর মানুষ যেন মিশতে পারে, একটা মানুষের সাথে অপর মানুষের যেন সহযোগিতা করে এগিয়ে যেতে পারে, একটা মানুষের সাথে অপর মানুষের যেন সামাজিক গুণাবলীর বিকাশ হতে পারে, সামাজিক গুণ, সাহায্য করতে পারে, কেউ সমস্যায় পড়লে মানুষকে সাহায্য করা, সেই সংক্রান্ত বিষয় আমাদেরকে শিক্ষার মধ্যে রাখতে হবে, যেন সে শুধু যে জ্ঞান অর্জন করলো তা না, জ্ঞানের পাশাপাশি সে যেন এই সমস্ত বিষয়গুলো আমাদের লক্ষ্যটা নির্ধারিত হতে পারে বা সেই লক্ষ্যে আমরা তাড়িত হতে পারি সেটা। তারপরে কি আছে, প্রতিদিনের সুপ্ত চিরবৃত্তির আত্মপ্রকাশ। মানে বলতে চাইছে এখানে ছোট ছোট জীবনের কিছু একটা লক্ষ্য রাখতে হবে এবং সেই লক্ষ্যের মধ্যে নিজেকে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে এবং নিজের মধ্যে যে বিভিন্ন পোটেনশিয়ালিটি আছে সেই পোটেনশিয়ালিটি গুলোকে বা ক্রিয়েটিভ যে জিনিসগুলো আছে সেই ক্রিয়েটিভ জিনিসগুলোকে বের করে, অর্থাৎ সৃজনশীল বিষয়গুলোকে বের করে সেটাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে। তারপরে প্রাক্ষবিক বিকাশ। প্রাক্ষবিক বলতে কি বোঝাচ্ছে, এটা ইমোশন, ইংরেজিটা বলে দিই। শিক্ষার ব্যবস্থার মধ্যে শিক্ষার লক্ষ্য এমন হবে যেটার দ্বারা শিক্ষার্থীর মধ্যে প্রাক্ষবিক বিকাশ হবে। প্রাক্ষবিক বলতে স্যার ইমোশন বলতে স্যার কোথায় রাখতে হবে, কোথায় রাখতে হবে না, কোন জায়গায় কি রিয়াক্ট করতে হবে, কোন জায়গায় রিয়াক্ট করতে হবে না, কোথায় কিভাবে মেনটেন করতে হবে, কোথায় কষ্ট পাওয়া উচিত, কিভাবে কষ্টটাকে দূর করা যায়, নিজেকে ইমোশনালি ডিসব্যালেন্স হলে সে কিভাবে নিজের ইমোশনটাকে কন্ট্রোল করতে পারবে, সেই সংক্রান্ত বিষয়, সেই সংক্রান্ত গুণাবলী যেন একটা শিক্ষার্থীর মধ্যে চলে আসে, সেই সংক্রান্ত কথা বা সেই সংক্রান্ত বিষয় আমাদের শিক্ষার মধ্যে রাখতে হবে, যেটা পড়ার পরে একজন শিক্ষার্থী যেন সেই লক্ষ্যটা অর্জন করতে পারে সেটা বলেছেন। তারপরে কি আছে, সর্বাঙ্গীন বিকাশ। সর্বাঙ্গীন বিকাশ বলতে এই দেখো, আমি এই প্রথম থেকেই এডুকেশন শুরু করানোর পরে প্রথম ক্লাস থেকে আমি যতদিন নিয়ে যাচ্ছি আমি কিন্তু একটা কথাই বলেছি, অলরাউন্ড ডেভেলপমেন্ট। এই সর্বাঙ্গীন বিকাশের মধ্যে ইন্টেলেকচুয়াল বিকাশ, অ্যাস্থেটিক বিকাশ, ইমোশনাল ডেভেলপমেন্ট, প্রবলেম সলভিং অ্যাবিলিটি, আমি একটা একটা করে ব্যাখ্যা করে দিচ্ছি। দেখো এবার দেখো, প্রথমে দেখো আইনটির, তুমি জাস্ট, আমি বাংলা বলছি, দেখো এটা বৌদ্ধিক বিকাশ। বলছে শিক্ষার লক্ষ্যে এমন হবে শিক্ষার্থীর মধ্যে বৌদ্ধিক বিকাশ বের হবে। এবার বৌদ্ধিক বিকাশ বলতে কি বোঝাচ্ছে বলতো, জ্ঞান, বুদ্ধি, যে কোনো বিষয় নিয়ে বিচার বিবেচনা করা, লজিক্যালি ভাবনা চিন্তা করা, বিভিন্ন বিষয় তর্ক করা। তর্ক মানে তোমরা যেটা তর্ক ভাবো সেটা না, যুক্তি দেওয়া, যুক্তি ক্ষমতার বিকাশ ঘটানো। আশা করি বুঝতে পারছো। তাহলে সর্বাঙ্গীন বিকাশের মধ্যে প্রথম যেটা বললাম যে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টের মধ্যে আমি কি কি দিলাম, বৌদ্ধিক বিকাশ বলছে। ইন্টেলেকচুয়াল বলতে বৌদ্ধিক, তার জ্ঞানের বিকাশ। জ্ঞান বলতে কি, প্রত্যেকটা বিষয় সম্পর্কে সে জানবে,
তার পাশাপাশি তার মধ্যে বিচার বিবেচনা করার ক্ষমতা, জ্ঞান, বুদ্ধি, যুক্তি, তর্ক করার ক্ষমতার মধ্যে তার বিকাশ ঘটাতে হবে। যে কোনো বিষয় সম্পর্কে সে পারসেপশন দিতে পারে, সেই বিষয়টা ইন্টেলেকচুয়ালের মধ্যে পড়ে গেল বা লজিক্যালের মধ্যে পড়ে যাবে। তারপরে অ্যাস্থেটিক। অ্যাস্থেটিক বলতে কি বোঝাচ্ছে বলতো? বিভিন্ন বিষয়ের যে গুণাবলী আছে। অ্যাস্থেটিক বলতে তোমার যে গুণমান বলছে না, যে ভালো, মন্দ, খারাপ, গুড, বিউটি, অর্থাৎ কোন একটা জিনিস। অ্যাস্থেটিক বলতে কি বোঝাচ্ছে? একটা তুমি গাছ দেখলে এই গাছটাকে নিয়ে তুমি বলে দিচ্ছ ওটা শুধু গাছ, কিন্তু ওই গাছের বর্ণনা, ওই গাছটার সম্পর্কে তোমার একটা অন্যরকম ধারণা, বা গাছটা কি মনোরম সুন্দর, মানে কোন একটা জিনিসের একটা অন্যরকম ভাবে তোমার দৃষ্টিভঙ্গি। অ্যাকচুয়ালি গুড, বিউটি, বিউটিকে তোমার বিউটি দিকে যে বিকাশগুলো আছে, যে কোনো জিনিসের যে সৌন্দর্যের বিকাশ, অ্যাকচুয়ালি অ্যাস্থেটিক বলতে তোমার ওই সৌন্দর্যের বিকাশটাকে বলানো হয়েছে। আমি কি বুঝাতে পারছি? ইন্টেলেকচুয়াল, বুদ্ধি, জ্ঞান, যে কোনো বিষয় সম্পর্কে সে তথ্য আহরণ করবে, নলেজ করবে। আর অ্যাস্থেটিক বলতে গুড, বিউটি, ভালো, মন্দ, খারাপ। বিউটি মানে হচ্ছে সৌন্দর্য, সৌন্দর্য জিনিস। সে একটা গাছ হতে পারে, প্রকৃতি পরিবেশের হতে পারে, একটা মানুষের হতে পারে, একটা যে কোনো বিষয়ের অ্যাস্থেটিক জিনিসটাকে খুঁজে বের করতে হবে, সেই জিনিসটা। তারপরে কি আছে? ইমোশনাল ডেভেলপমেন্ট, এর মধ্যেও চলে গেলো। সর্বাঙ্গীন বিকাশ মানে একটা মানুষের মধ্যে সব দিকের বিকাশ ঘটবে। সে যে শুধুমাত্র অঙ্ক করতেই পারবে তা না, বা গান সে অঙ্ক করতে পারবে তার মানে সে আর গান করতে পারবে না তা না। সে অঙ্ক করার পাশাপাশি গানও করতে পারবে, সে কবিতাও লিখতে পারবে, সে বিভিন্ন বিষয় ছবি আঁকাআঁকি করতে পারবে, সেই সংক্রান্ত বিষয়গুলো পড়ে যাচ্ছে। তারপরে কি আছে? প্রবলেম সলভিং অ্যাবিলিটি। প্রবলেম সলভিং অ্যাবিলিটি বলতে কি? যে কোনো সমস্যায় পড়লে সে যেন পিছু না হটে যায়, সে সমস্যাটাকে ফেস করে সে যেন সমাধান করতে পারে, সেই ক্যাপাবিলিটি তার মধ্যে যেন আসে। সেই সংক্রান্ত বিষয় আমাদের কিসে দেওয়া রাখা উচিত? শিক্ষার লক্ষ্যের মধ্যে রাখা উচিত, বা আমাদের পাঠ্যক্রম সেইভাবে করা উচিত যেটা অর্জন করার মধ্যে অটোমেটিক শিক্ষার্থীদের মধ্যে সেটা বিল্ড আপ হয়ে যায়। শিশুদের সৌন্দর্যের বিকাশ ঘটানো, হ্যাঁ একদম ঠিক কথাই বলেছে। অ্যাস্থেটিক বিকাশ যেটা বলতে চাইছো তুমি। আরো একটা কি, আর আমরা দেখেছি, আমি প্রথমেই কি আলোচনা করলাম যে তিনি প্রকৃতিবাদীতে বিশ্বাসী ছিলেন, প্রকৃতির সৌন্দর্যকে বেশি প্রাধান্য দিয়েছেন। আর প্রথমেই বলেছিলাম 5 সেন্স অর্গান, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয়কে কাজে লাগিয়ে তিনি জ্ঞান আহরণের কথা বলেছেন। তার মানে সেখানে বোঝা যাচ্ছে একটা শিশু সে সরাসরি প্রকৃতির সাথে মিশবে এবং সেখানে সে কিছু ভুল করবে, তারপরে সেটা থেকে সে একটু কিছু শিক্ষা নেবে। অর্থাৎ এখান থেকে এক্সপিরিয়েন্সের মাধ্যমে শিখতে পারছে, তার পাশাপাশি তাকে একটা প্রবলেম সলভিং জায়গাতে দিয়ে দেওয়া হচ্ছে, তাকে একটা সমস্যার মধ্যে ছেড়ে দেওয়া হবে। দেখো রবীন্দ্রনাথ ঠাকুর এটা বলেছেন, ডিসিপ্লিন সম্পর্কে আসবো, তিনি ডিসিপ্লিন সম্পর্কে বলেছেন যে শিশুদের ওপর কোনো রকম ধরা বাঁধা নিয়ম রাখা যাবে না, তাকে মুক্ত রাখতে হবে। তাকে শাস্তি দেবে কে? প্রকৃতি শাস্তি দেবে, কোনো টিচার, কোনো পিতামাতা কেউ তাকে শাস্তি দেবে না, সে প্রকৃতি থেকে শিখবে। এই কথাটাও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন।